থাক, তোর কিছু করতে হবে না। কোনো ত্রুটি পেলে আমার ভাই নিজেই দেখে নেবে। দু বান্ধবীতে কথার পর্ব চলল অনি রিক্সা পাওয়ার আগ পর্যন্ত। অনি রিক্সায় চড়তে নুপুর ও স্কুটিতে বসলো। প্র্যাকটিক্যালের খাতার পেছনে আজ অনেকটা সময় গড়িয়ে গেছে বলে দুপুরে খাবার সুযোগ হলো না নুপুরে, কিংবা আজকে যেন পেটের খিদে মোচড় দিচ্ছে খুব করে। দুপুর এখন 2:30-এর বেশি। স্টুডেন্টের বাড়িতে থাকতে হবে 3টে। ভেবে দেখলো তার পৌঁছতে সময় লাগবে 15 মিনিট, মানে হাতে এক্সট্রা 15 মিনিট আছে। ক্ষুধা নিবারণ জরুরি হয়ে পড়ায় স্কুটি থামালো রাস্তার পাশে এক টং দোকানের সামনে। ইচ্ছে তো হচ্ছে ভারী কিছু খাবার, কিন্তু এমন করে রোজ রোজ বাইরে খেলে টাকা জমাবে কেমন করে? মনের খিদা বাদ দিয়ে আপাতত পেটের খিদে মেটাতে একটা পাউরুটি কলা কিনল নুপুর। ব্যাগে পদ ভর্তি পানি আছে, তাই পানির টাকা বেঁচে গেল। স্কুটিতে বসে 2-4 কামড়ে অর্ধেক রুটি আর কলাটা শেষ করে গন্তব্যে রওনা হলো সে। দুটো টিউশন শেষে বাড়ি ফিরতে চমক পেল নুপুর বসার ঘরে মেহমান দেখে। কপাল কুঁচকে উপস্থিত প্রত্যেকটা মুখ দেখার পর বুঝতে পারল এগুলো সব ছোট মায়ের আত্মীয় স্বজন। ছোট মাও নুপুরকে দেখে এগিয়ে এলেন সামনে। মুখে তার জল জলে এক নকল হাসি। আসো মামনি, সালাম দাও সবাইকে। নুপুর সালাম দিলেও ভদ্রতা দেখানোর কোনো আগ্রহ দেখালো না মেহমানদের সামনে। নিজের ঘরের দিকে পা বাড়াতে চাইলে জাকির ডাকলো, আরে নুপুর কই যাও? মেহমানের সামনে আসো, তোমার একটু দেখবো ওরা। আমাকে দেখার কি আছে? নুপুর মুখ গভীর করে প্রশ্ন ছুটতে একজন মহিলা বলে উঠল, তোমাকেই দেখবো মা, আমার ছেলের জন্য। বুঝলাম না। নূপুর, তুমি ঘরে গিয়া জামা বদলাইয়া একটু সাজো, আমি বলতেছি সব। বাবা কই? নিজের কাজে আছে, তুমি যাও। ছোট মা তাড়া দিয়ে নূপুরকে ভিতরে পাঠালো। এই মেয়ে জন্মের ঘাট তারা, একে কাঁধ থেকে নামানো মুশকিল, সে কথা ভেবেই ছোট মার ঘাম ছোটে। নূপুর নিজের ঘরে ঢুকে পোশাক বদলে নেয়, তবে ঘর থেকে আর বের হয় না। রাতে বাবা এলে কিছু একটা ঝামেলা সে পাকাবেই আজ। এ বাড়িতে সে ছোট মায়ের কিংবা ভাইয়ের ভাগের অন্ন গিলছে না, তবে কেন ছোট মায়ের এত তাড়াশ তাকে বিদায় করার? নূপুর চুপ থাকার বেই না। আজ বাবা বাড়ি এলেই একটা ঝামেলা পাকাবে বলে ঠিক করে নিল। সন্ধ্যের আগ মুহূর্তে মেহমান বাড়ি ছাড়লে নূপুর ঘর থেকে বের হলো। পেট আজকাল খাবার পরিমাণ হুট করে যেন দ্বিগুণ করেছে তার। আগে ছিল রোগা পাতলা, খাওয়া দাওয়ায় অনিয়ম, আর এখন তার পরিবর্তন এসেছে। এই পরিবর্তন মূলত মন থেকেই তৈরি। মন চায় নিজেকে সুন্দরী সুহাসিনী তৈরি করতে, সেজন্যই সবটা বদলে যাচ্ছে ধীরে ধীরে। অবচেতন মন অপেক্ষা করে নিজেকে সুন্দর দেখার, অন্য একটা মানুষের চোখে সুন্দর দেখার। গায়ের রং বদলে নিতে ইচ্ছে করে নূপুরের খুব বেশি আজকাল। বারংবার মনে হয় ওই মানুষটা অনেক সুন্দর, মানুষটার গায়ের রঙও সুন্দর। তার পাশে দাঁড়াতে গেলে নূপুরকে লাগবে আকাশ জুড়ে এক টুকরো কালো মেঘ। ঠিক কি ভাবছে সে? লজ্জা লাগলো ভীষণ। সে অনির ভাইকে এত গভীরে কেন ভাবছে? ঝিরি ঝিরি বাতাসে ভেসে আসছে মৃদু মন্দ বুনো ফুলের সৌরভ। ভোরের আলো ফোটেনি তখনও, তবু চারদিক ফ্যাকাশে হয়ে আছে। রাতের ঘুম গাঢ় হয়েছে ভোরের আগে। হঠাৎ কোনো পাখির ডাকে ঘুম ভেঙে গেল রিদওয়ানের। চঞ্চল পায়ে কোথা থেকে একটা কাঠ বিড়ালি এসে বসলো জানালার কপাটে। পাহাড় ঘেরা সৌন্দর্যে এ এক চমৎকার সকাল হওয়ার কথা ছিল তার, কিন্তু হলো না। কাল বাড়ি থেকে বেরোবার মুখে মায়ের দেখা অসুস্থ চেহারাটা মনে পড়ল। নিজের মন তাকে বারবার বলছিল, তুই একটা স্বার্থপর, তুই বড়ই স্বার্থপর। তোর জন্যই তোর মায়ের এই অসুস্থ ভাব। যে মেয়েটা কখনো জানলই না তোর অনুভূতি, যার হাতের রেখায় শুরু থেকেই ছিল অন্য পুরুষের নাম, সেই মেয়ের জন্য তুই কেন পালিয়ে বেড়াস এই জগৎ সংসারে? যে মা তোকে জন্ম দিল, এ ধরায় যার কাছে তোর আমৃত্যু ঋণ, তাকে কেন কষ্ট দিচ্ছিস? তাহলে আমি কি করব? নিজেই যেন নিজেকে প্রশ্ন করলো রিদওয়ান। ভেতর থেকে আওয়াজ এলো, ভুলে যা মেয়েটাকে, জড়িয়ে যা অন্য কারো মায়ায়। এতই সহজ? এবারের প্রশ্নে প্রশ্ন কম, যেন জিজ্ঞাসাটাই বেশি। উত্তরহীন সব তার প্রশ্ন। রিদওয়ান ছটফটাই বিছানায় গড়িয়ে। পাশের মাচার ছোট্ট রিসোর্টে কাল রাতেই এসে উঠেছিল সে। বাড়ি থেকে অনেকটা দূর এই পাহাড়ে এসে ঠাঁই নিতে মনের মেঘ পাতলা হয়েছে। অনিতাকে নিয়ে অনুভূতির জাল অনেকটাই ছাড়িয়ে নিতে সক্ষম সে। কয়েকটা দিন নিজেকে সময় দিলেই আবার সামলে যাবে অনেক দিনের জন্য। এমনটা তোই হচ্ছে সেই প্রথমবার মায়ের কাছে অনুভূতির খোলাসা করার পর থেকে। কাঠবিড়ালিটা এবার জানলা ছেড়ে ঘরের মেঝেতে নেমেছে। হাতে তার পাহাড়ি কোনো ফল কেমন কুটুস কুটুস করে খাচ্ছে। ভালো করে তাকাতে বুঝতে পারলো
ওটা আস্ত এক কাঠবাদাম। রিদওয়ান গা ছাড়া দিয়ে বিছানা ছাড়ল। প্রচন্ড গরমের পর বর্ষার আগমনী হাওয়ার শীতল ঝাপটা চোখে মুখে লাগতে পেটে খিদের টান পড়ল। মুখ হাত ধুয়ে দ্রুত রিসোর্ট ছেড়ে বাইরে এলো সে। এদিকটাই খাওয়ার আয়োজন আলাদা নেই, রিসোর্টেই খাবারের জন্য বলে সে বেরিয়ে পড়ল লতাই মোড়ানো পাহাড়ি সীমান্তে। হেঁটে বেরিয়ে খিদেটা আরেকটু চুরুক, তারপর না হয় পেট পুড়ে খেয়ে নেবে। রোজকার নিয়মে সকালে উঠিয়ে বাড়ির পেছন দিকটার আরো কিছু গাছ কেটে নিল অর্ণব। আজ প্রায় মাসখানেক ধরে সে একটা একটা করে মাঝারি আকারের করই আর কাঠ গাছগুলো কেটে রেখেছে। লোক লাগিয়ে বিশাল আকারের করই দুটো কাটে নিলেও মোটামুটি রকমগুলোতে সে নিজেই হাত লাগাচ্ছে। এই পরিশ্রম তার ইচ্ছাকৃত, কেন এমন ইচ্ছা নিজেও জানে না। দাদি প্রায় রাগ করেন এই নিয়ে, ভয়ও পান বেকায়দা কোনো আঘাত না লেগে যায় তা। অর্ণব কাল দেয় না সে কথায়। প্রতি সকালে ব্যায়ামের পরিবর্তে এই কাজটাই তার ভালো লাগে। এতে নাকি শরীরের সাথে মনেরও একটা ব্যায়াম চালায় সে। অতিরিক্ত চিন্তার সময়গুলো একাগ্র চিত্তে এমন কোনো কঠিন কাজে মন দিলে তার অনেক সমস্যাই দূর হয়ে যায়। হয়তোবা সত্যি নইলে এখনো সে রিলিফ পেত না তার পেছনে লাগা মানুষটার উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পেরেও। একটা কাঠের গুঁড়ি সম্পূর্ণ উপড়ে ফেলার পর অর্ণব বসে পড়ল মাটিতে। ট্রাউজারের পরিহিত উদম ভরসা বুকে গড়িয়ে পড়ছে স্বচ্ছ ঘামের বিন্দু। চোয়াল বেয়েও গড়াচ্ছে সেচ জলের একই ধারা। দু চোখ বুঝে লম্বা শ্বাস নেয় সে কয়েকবার, আর ভাবে সে বাইকারকে সে প্রথম কখন দেখেছে। হ্যাঁ, মনে পড়েছে, প্রথম দেখেছে মতিঝিলে। কারখানারই কোনো কাজ সংক্রান্ত বিষয়ে একজনের সাথে দেখা করেছিল সে, কিন্তু সেদিনের দেখাটা তখন মনে লাগেনি যা লেগেছে পরশু সারা দিনের দেখায়। তার জমির কাগজগুলো এখনো তার হাতে আসেনি। কাগজপত্রের জন্য সাধারণ একটা জিডির কথা বলেছেন এসপি আঙ্কেল। অর্ণব আরো কিছু ভাবতে বসেছিল, কিন্তু সুযোগ হলো না। রুজিনা খালা খবর দিলেন বাড়িতে একটা চিঠি এসেছে। এত সকালে চিঠি? অর্ণব বাড়ির ভেতর প্রবেশ করতে দেখতে পেল সোফার উপর একটা সাদা খাম। চিঠির খাম নয়, বরং অতি সাধারণ একটা খাম। হাতে তুলে খামের এপিঠ ওপিঠ দেখে সে রুজিনা খালাকে প্রশ্ন করল, এটা কে দিল? গেটের সামনে একটা বাসায়া কইল এটা অর্ণব ভাইয়ের চিঠি, একটা লোক দিয়া গেছে। বাচ্চাটা কে? ওই যে রাস্তার ওই পার বাড়ি, আদিব না কি নাম। রুজিনা খালা স্পষ্ট জবাব দিতে পারলেন না। অর্ণবও চিনতে পারল না আবিদটা কি। সে খামটা নিয়ে নিজের ঘরে এলো। আপাতত গোসল দরকার, নাস্তা সেরে অফিসে যাবে। খামটার দিকে আরেকবার নজর বুলিয়ে রেখে দিল খাটের উপরে। গোসল শেষে তৈরি হয়ে নিচে নেমে নাস্তা খেয়ে সোজা বেরিয়ে পড়ল অফিসের জন্য। মনে রইল না সে চিঠির কথা তার, তবে অফিসে কাজের ফাঁকে অনেকবার মনে পড়ল কাল রাতের ছোট ছোট বার্তাগুলো। সকল পরিশ্রমের ক্লান্তির মাঝে তাকে শৈত্য প্রবাহের মতো শীতল করে গেল শৈশব কথাবার্তা। না চাইতেও মনে পড়তে লাগলো শ্যামবরণ মুখের ছলছল দুটো কৃষ্ণ কালো চোখ। গোফওয়ালা জলাদ নাকটা কেমন বলেন তো? প্রথম বার্তা এটাই ছিল কাল রাতে। দ্বিতীয়টা এলো একটু পরে। লেখা ছিল, মরুভূমি এত শুকিয়েছে কেন বলেন তো? আমার না আপনাকে একটু কাঁদাতে ইচ্ছে করছে, কাঁদবেন? অর্ণব চায় না তাকে প্রশ্রয় দিতে, কিন্তু কাল রাতের একাকিত্বে ওই বার্তাগুলো তাকে শঙ্ক দিচ্ছিল খুব। পরের কিছু বার্তা ছিল, রাতের খাবারে কি খেয়েছেন? আমি আজকে কাঁচকলার ভর্তা করেছি, যার টেস্ট ছিল, ইস, দেখলেই জিভে জল চলে আসবে আপনার। আমি সংসারের কাজ জানি না, কিন্তু জেনে নিব ভাবছি। একের পর এক লিখেই চলছিল মেয়েটা। ঘড়ির কাঁটা 12 ছুঁতে অর্ণবে রাগ হলো। পড়াশোনা বাদ দিয়ে মেয়েটা সব কি করছে? অনেকগুলো বার্তার পর অর্ণব একটা জবাব লিখল, আর একটা যদি বাজে মেসেজ আসে তো বাড়ি এসে চাবকে যাব, মনে রেখো। ব্যাস কাজ হলো। তবে অবশ্যই একটা শেষ মেসেজ এসেছিল, শুভরাত্রি। বাজে নয়, এটা সমাপ্তি মেসেজ। প্লিজ বাড়ি আসবেন না। এটা পড়ে হাসতে হাসতে শেষ হয় অর্ণব। কতদিন পর কে জানে মন খুলে হাসতে পেরেছিল সে। দোতলার একলা ঘরটায় গুমট হাওয়ার পরিবর্তে জায়গা নিয়েছিল হাসির ফোয়ারা। ভালো লাগার একটা পলকা মেঘ ঘিরে নিয়েছিল অর্ণবকে। তা সকাল হতেই আবার মিলিয়ে গেছে। এখন আবার শুরু হলো যান্ত্রিক একদিনের। আজকের দিনটাই কাজের চাপ কম। রিদওয়ান ভাই না থাকলেও কাজের প্রেশার খুব একটা পড়ে না রিমন বা বাবার উপর। তারা দুজনই ভীষণ পরিশ্রমী, আর
কাজের ক্ষেত্রে কঠোর। আজ কাজের পরিমাণ কম মানে কয়েক ঘন্টা সময় হাতে এক্সট্রা আছে। হাতে সময় থাকা মানেই প্রেমিকার একটা অবসর গচ্ছিত প্রেমিকের হাতে। রিমানের ক্ষেত্রেও তাই। আজ প্রেমিকার অর্ধ দিবস গচ্ছিত। অফিস থেকে দুপুরে বের হয়ে প্রেমিকাকে নিয়ে বসেছিল রমনায়। কথা ছিল একসাথে দুপুরে খাবে, বিকেলটা গাজীপুরে কোথাও ঘুরে কাঠি রাত নাগাদ বাড়ি ফিরবে। রমনায় খুবই অল্প সময় পার করে রিমন বেরিয়ে পড়ল প্রেমিকা নাজরিনকে নিয়ে। গাজীপুরের রাস্তায় গাড়ি চলতে নাজরিন জানালো তার কাজিনও যাচ্ছে গাজীপুর তার প্রেমিকের সাথে। রিমন প্রথমে কথাটা স্বাভাবিকভাবে নিলেও পরে মনে পড়ল নাজরিনের কোন কাজিন? শিবলি ভাইয়ের প্রেমিকাও তো নাজরিনের এক কাজিন। 2 2 4 মেলাতে সময় লাগলো না যখন নাজরিন নিজেই বলল, শিবলি ভাইয়া ভীষণ রোমান্টিক। আজ রূপার 21তম জন্মদিন উপলক্ষে 21টা কেক, 21টা শাড়ি আর গুনে গুনে 21টা ফ্লাওয়ার বুকে গিফট করেছে। এই দেখো তাদের ভোরের ছবি। প্রচন্ড উৎসাহ নিয়ে নাজরিন আগলে ধরল ফোনখানা। ড্রাইভিং এর ফাঁকে পলক ফেলল রিমা। এতে যেন মাথায় বিদ্যুতের মতো ঝিলিক দিল এক বুদ্ধি। আপন খালাতো ভাই শিবলি এক মুহূর্তে আপন শত্রু স্বরূপ মনে হলো তার। অনেকে পেলে পুষে বড় করছে তারা এই ষাঁড়ের হাতে দেওয়ার জন্য, আর তার ভাই একটা গাধা। পাপকে হাত করতে জানে না, নিজের মনের বাসনা পূরণ করতে জানে না, শুধু জানে বহিমিয়ান ঢং ধরে দুনিয়া ছেড়ে হারিয়ে যেতে। দুনিয়া ছাড়লেও চলতো, একটা গাধা দুনিয়া থেকে কম হতো। জঞ্জাল, শুধুই দুনিয়ার জঞ্জাল। সেসব মানুষ যারা অনুভূতির জানাজা তোলে। রিমান এদের একদম পছন্দ করে না। তার বড় ভাই, তার মা আর অনি, এদের কাউকেই সে পছন্দ করে না। এরা জীবনকে বাংলা সিনেমার নায়িকা শাবানা বানিয়ে অশ্রু বিসর্জন দেয় প্রতি মুহূর্তে। জান, এই ছবিগুলো আজকের? হ্যাঁ, সকালে এই সেলিব্রেশন ছিল তাদের বেইলি রোডে একটা ক্যাফেতে, আর বাকিটা রাতে। আমরা আসার আগে কিন্তু সারপ্রাইজ দেবে তাদের একটা, কেমন? নিশ্চয়ই। আচ্ছা, ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করো, পরে দেখবো। আমি ইন্টারেস্টিং লাগছে ছবিগুলো, পরে কখনো তোমার জন্য আয়োজন করব। নাজরিন ছবিগুলো সেন্ড করতে করতে বলল, আমার এত কিছু লাগবে না জান, এসব লোক দেখানো আয়োজন না। তুমি তোমার সাধারণ আয়োজন রেখো, আমি তাতেই হ্যাপি। রিমান হাসল একটু। মেয়েটা বড্ড বেশি ভালোবাসে তাকে। সে খবর তার অজানা নয়। কখনো কখনো বড় বড় আবদার, আবার কখনো ছোট ছোট শব্দেই সুখী হয়। কিন্তু এই মুহূর্তে মাথায় ঘুরছে ছবিগুলো। প্রত্যেকটা ছবিতে শিবলি ভাই আর তার প্রেমিকার সম্পূর্ণ চেহারা দেখা যাচ্ছে। কাজে লাগবে খুব, কিন্তু তার আগে রমি ও ফিরুক সন্ন্যাস ছাড়ে। নাম অর্ণব চৌধুরী, বাবার নাম আতাহার চৌধুরী, মায়ের নাম ময়না। আগে পরে নতুন স্বামীর নাম এখন। এই ডিটেল কে চেয়েছে তোর কাছে? তোকে বলেছি খোঁজ নে অর্ণবের চলাফেরা, কোথায় যায়, কি করছে, কার সাথে দেখা করছে। আর হ্যাঁ, কোর্ট কাছারির দিকটা বেশি খেয়াল রাখবি। এই মাসের শেষেই আমি সব কাগজ জমা দিব ব্যাংকে। তার আগে অর্ণব কিছুতেই যেন সন্ধান না পায় দলিলপত্রের। শাখাউত সারোয়ার নিজের কথা শেষ করে সামনের ব্যক্তিটাকে বিদায় দিলেন। কোম্পানি নতুন লোন স্যাংশনের পেছনে পরিশ্রমের শেষ নেই, তবুও শেষ মুহূর্তে এসে নজর পড়েছে অর্ণবের উপর। লোভের উপর তার পুরো জীবন কেটে গেছে। এখন সেই লোভ পাপে পরিণত হচ্ছে। অর্ণব যে সম্পত্তির মালিক হতে পারে, সে সম্পত্তি তো তারও হতে পারে, এমন ভাবনা যেদিন থেকে মাথায় চড়েছে সেদিন থেকেই পাপ পুণ্য ভুলে বসে আছে। অর্ণবের পেছনে লোক লাগানোর অনেকগুলো কারণও আছে। আপাতত প্রথম কারণ অর্ণবের সঙ্গ যাচাই করা। এই বৃষ্টি, তোর ফোন বাজছে, ধরিস না কেন? আম্মু, কাজটা শেষ হয়ে আসছে, তারপর ধরছি। হাতের আইসক্রিম বক্সটা অর্ণির ব্যাগে ভালো করে পলিতে মুড়িয়ে দিল বৃষ্টি। আজ অর্ণিও বাড়ি চলে যাবে 2-3 দিনের জন্য, তাই বৃষ্টি নিজের বানানো আইসক্রিম দিয়ে দিচ্ছে সাথে। অর্ণি বারবার বলছিল লাগবে না, এগুলো কি খাবে। বৃষ্টি যে ধরেছে নিতেই হবে। অর্ণি এক বিছানায় একসঙ্গে থেকেও বৃষ্টাপুর মন বোঝে না, হ্যাঁ নিয়ে বড় আক্ষেপ বৃষ্টি। কিন্তু মুখ ফুটে সে বোঝাতেও চায় না কিছু। একবার অর্ণ ভাই তার হোক, তারপর বুঝবে গাধিটা। জবরদস্তি আইসক্রিমটা দিয়ে অর্ণিকে বিদায় করে বৃষ্টি নিজের ঘরে গেল। ফোনটা তখন মায়ের ঘরে ফেলেই সে নিচে গিয়েছিল। মা বলল কল আসছে, তাই আবার মায়ের ঘরে গিয়ে ফোন নিল। 5টা মিসড কল। অচেনা নাম্বার থেকে কি হতে পারে? বান্ধবীরা কেউ তো অচেনা নাম্বার থেকে দেয় না, তবুও ব্যাক করলো সে।
সেকেন্ড 5 মধ্যেই উপাসের ব্যক্তির আওয়াজ এলো, থ্যাঙ্কস গড। নাহিয়ান, অফকোর্স, চিনতে সময় লাগছে। সেটাই কি স্বাভাবিক না? একটু থামলো নাহিয়ান, তারপর আবার বলল, কেমন আছো? এটা জানতে কল করেছো? আরো অনেক কিছু, মিস করছিলাম তোমায়। গত 2 বছর করনি? বৃষ্টি, আমাকে ক্ষমা করে দাও। পরিস্থিতি তখন সত্যি এমন ছিল যার কারণে তোমাকে দূরে সরিয়ে রাখতে হয়েছে। বিশ্বাস করো, প্রতিটি দিন কি নিদারুণ কষ্টে কেটেছে আমার, তা বলে বোঝাতে পারবো না। সেই কষ্টে তোমাকে পাশের বাড়ির এক মেয়ের সাথে প্রেম করতে হয়েছে, সস্তা হোটেলে ঢুকে চুমু খেতে হয়েছে। বৃষ্টি, কি বৃষ্টি? হ্যাঁ, আরো কি কি করেছো বলবো? থাক, একজন সম্মানিত ব্যাংক অফিসারের আন্ডারপার্টার না খুলি, এতে তুমি লজ্জা না পেলেও আমি নিজেই পাবো। নাহিয়ান সত্যি এমন সব কুরুচিপূর্ণ কিছু কাজ করেছে গত 2 বছরে। আবার পজিশন রক্ষায় বৃষ্টির থেকে দূরে থেকে শান্তিও পায়নি। একসময় সত্যিই ভালোবাসতেন মেয়েটাকে, কিন্তু বাসার সাহেব কখনোই নিজের মেয়ের পাশে পোষা জীবন ধারণকারী ছেলে চান না। এখনো টের পেলে হয়তো নাহিয়ানের উপর ঝড় বইবে, তবে নাহিয়ান এখন যথেষ্ট বুদ্ধি খাটিয়ে আগাতে চাইছে। তার বৃষ্টিকে চাই, আবার বৃষ্টির বাবার শীতল দৃষ্টিও। কিন্তু তাকে পাগলের মতো ভালোবাসত যে মেয়েটা, সে এখন বদলে গেছে বলে মনে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে সে বৃষ্টিকে কিছু বোঝাতে চাইল, কিন্তু বৃষ্টি সে সুযোগ দেয়নি। কল কেটে নম্বরটা ব্লক করে দিল। যে ঝড় অনেক আগে নেমে গেছে তা আর না উঠুক। সময়ের সাথে সাথে মনের ঘা দূর হয়েছে। সে ঘায়ের জায়গায় নতুন প্রলেপ পড়েছে অর্ণব ভাই নামের। এই প্রলেপ আজীবন থাক, এখন এটাই চাওয়া। অফিসের ছোট কামরায় বসে এ মাসের বিলের বাজেট চেক করছে। মাস শেষ হলেই যে টাকার বাজেট গুলো দেয় ম্যানেজার সাহেব, তা নিয়ে বছর 3 হলো অর্ণবের খুব খাটতে হয় না। ছোট দাদার খুব কাছের একজন বন্ধুর ছেলে তার অ্যাকাউন্টেন্ট ম্যানেজার হওয়ার সুবাদে অনেক কাজ সহজ হয়েছে। ভরসার জায়গায় তার জীবনে খুব কম মানুষের নামই আসে, তার মধ্যে তার অ্যাকাউন্ট ম্যানেজার বদরুদ্দিন একজন। খুব মনোযোগ দিয়ে কাজ করছিল অর্ণব, তখনই ম্যানেজার আঙ্কেল এসে দরজায় কড়া নাড়লেন। অর্ণব চোখ তুলে তাকিয়ে দেখল কাজের দরজার ওপাশে ম্যানেজার আঙ্কেল। আসুন আঙ্কেল। সরি ম্যানেজার সাহেব। অফিস রুলস ফলো করতে ভুল হয় প্রায়, তবুও অর্ণব চেষ্টা চালায় নিজ সাম্রাজ্যের নিজেকে প্রথম নিয়মে রূপ দেয়, তাছাড়া সমৃদ্ধ হওয়া নিষ্ফল। বদরুদ্দিন সাহেব ভেতরে ঢুকতে কিঞ্চিত বিষণ্ণ চোখে তাকায় অর্ণবের দিকে। বসুন। এবার তোমার সাবধান হওয়া উচিত। কোন ব্যাপারে? কাল তুমি কারখানায় ঢোকার পরে দারুণ খেয়াল করেছে একজনকে। তোমার বাইকের পিছনে ছিল আরেকটা বাইক। ও, আপনারাও তাহলে টের পাচ্ছেন সবাই? হেলে নিও না সব। সামনে বড় একটা কাজ হাত দিব। অল্প কয়েকদিনের মাঝেই কোটি টাকা ঢুকবে তোমার অ্যাকাউন্টে। বাড়িটা ছাড়া তোমার বাবার সকল সম্পত্তি ব্যাংকের কাছে অলরেডি জমা হয়ে গেছে। আবার দ্বিতীয় আরো একটা সম্পত্তি রাখার চেষ্টায় আছো। বুঝতে পারছো কি হচ্ছে বা হতে পারে? ম্যানেজার সাহেব ফর্মাল আচরণ বাদ দিয়ে সরাসরি কথা বলছেন অর্ণবের সাথে। অর্ণব অনুভব করে বদরুদ্দিন সাহেব চিন্তিত তাকে নিয়ে। বাবা না হোক, বাবার মতো স্নেহে জড়িয়ে রেখেছেন তাকে মানুষটা। কি করার আছে তাতে বলুন তো? আমি যে ব্যাংক পর্যন্ত দৌড়াদৌড়ি করি, সে খবর নিয়ে যদি হাওয়ায় ভেসে বেড়াই, আমার কি করার আছে? এখন কি হাওয়াকে বলবো দরজা বন্ধ করে বসো যতক্ষণ না আমার কাজ শেষ হয়? কে বা কারা আমায় এত পছন্দ করে, লেজের মতো পিছে লাগলো সেসব নিয়ে ভয় পেলে তো কাজকর্ম করতে পারবো না। অর্ণবের কথার পর বদরুদ্দিন সাহেব আর এই কথায় আগালেন না। অফিসিয়াল আলাপ সেরে তিনি চলে গেলেন। অর্ণব হাতের ঘড়িতে সময়টা দেখে ফোন হাতে নিল। অর্ণির আজ বাড়ি আসার কথা এলো কিনা জানা দরকার। অর্ণি নম্বরে কল করতে সে জানালো রিমান্ড পৌঁছে দিয়ে গেছে তাকে। স্বস্তি পেল জেনে। নিজের পেছনে শত্রু লেগেছে এই নিয়ে ভয় নেই খুব একটা, কিন্তু এই শত্রু কে বা কারা তা জানা জরুরি হয়ে পড়েছে এখন। নিজের সাথে অর্ণি আর দাদির কথাটাই মাথায় আসে তার সর্বপ্রথম। এখন তো চিন্তা হচ্ছে বাড়িতে একজন নিয়মিত সিকিউরিটিও দরকার। দাদার আমলের বয়স্ক দারোয়ান কতটুকু নজরে রাখতে পারবে কে জানে। আষাঢ়ের বাদলা দিন আজ না থাকলে রাতের শুরু বৃষ্টি ধোয়া। অর্ণি যখন বাড়ির গেটে পা দিল তখনই নামলো ঝমঝমিয়ে এক ঝাঁক বৃষ্টি এসে ছুঁয়ে গেল তাকে। সারাদিন মনের মধ্যে চাপা আতঙ্ক ঘোরে আজকাল বিয়ে নিয়ে। বিকেলটা তার একেবারেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল মেজ খালামনির ফোন কল পেয়ে। কল ধরেই কেমন প্রশ্ন করছিল, আমার বৌমা কি আমাকে ভুলে গেছে? একটু খোঁজ নিস না কেন অর্ণি?
অনির কেমন খারাপ লাগছিল খালামণির আচরণে। আজকাল ফোন করে বৌমা বলে সম্বোধন করে। এত কিসের তারা? আর শাশুড়ি বৌমাই কেন হতে হবে? সে তো মেয়েরই মতো, মেয়ে হিসেবেই ডাকুক না। খালামণি আজ জোর করে শিবলি ভাইয়ের ফোন নম্বরটাও দিলেন, বার কয়েক বলেও দিলেন অনি যেন কল দেয় শিবলি ভাইকে। এমনটাই কি হওয়ার কথা? কল করে সে কি বলবে? শিবলি ভাইকে কি কথা বলতে হয় তাই তো জানে না। হয়নি। বাড়ি এসে সেই ভাবনাগুলোই লাগা মেটেছে ছোট দাদির সান্নিধ্যে এসে। রাতের জন্য ভাপা ইলিশ রান্না করবেন দাদি আজ নিজ হাতে। তাই অনি দাদির পাশে বসে পেঁয়াজ কাটছিল, আর দাদি নিজ হাতে ইলিশ ধুয়ে নিচ্ছেন। রান্নাঘরের পুরনো এক টেবিলের উপর রাখা সকল মশলার পাশে বেজে উঠেছে অনির ফোন। সে দেখলো ভিডিও কল করেছে নূপুর, তাই রিসিভ করে পাশেই তাক করে রেখে কাজ চালালো। ওই কি করিস? চটপটে স্বরে নূপুর জানতে চাইল। অনি ছুরি চালানোর ফাঁকে এক পলক দেখে নিল বান্ধবীকে। পেঁয়াজ কাটছি। তুই কোথায়? আমাদের বাড়ি এসেছি। ও, তা পেঁয়াজ দিয়ে কি হবে? তুই রাখতে পারিস নাকি কিছু অকর্মা ঢেকি? না, তুই এসে রেখে দে। সিরিয়াসলি? আমি কিন্তু সত্যি আসবো। বল কি রাখতে হবে? এমন করে বলছিস যেন তুই সব পারিস। আরে ধ্যাত, রান্না পারতে হয় নাকি? রাখতে গেলে আপনা আপনি হয়ে যায়। উচ্ছ্বাল হেসে জবাব দেয় নূপুর। অনি একটু হেসে কুচি করা পেঁয়াজ শপিং বোর্ড থেকে বাটিতে তোলে। কাঁচামরিচ নিয়ে কাটতে কাটতে আরো কিছু বলতে নেই আর আগেই দাদি উকি দেয় ফোনের কাছে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? আপনার পায়ের কি অবস্থা এখন? দম দেয় না নূপুর, একটানা বলে যায় কথা। দাদির ভালো লাগে এই মেয়েটাকে। তিনি হেসে সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠিক আছি বোন, তোমার কি খবর? আমি একদম ঠিক আছি দাদি, শুধু পড়ার চাপে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছি গো। এখন তো হইবাই, পড়া ছাড়া কি আছে জীবনে? আর আছে গো দাদি, পড়া ছাড়া জীবনে নাগর আসবে, বিয়ের শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, তোমার মতো নাতিপুতির দাদি হব, আরো কত কি। ইস, এর যে এখনই কত রং মনের মধ্যে। তা আসো না একদিন আমাগো বাড়ি, তোমার লগে কথায় কথায় মেলা জমাইতে পারি। আমার নাতিরা তো একেবারেই মরা মাছ। কথাটা বলতে বলতে দাদি তাকান অনির দিকে। নূপুরের সাথে দাদির পরিচয় হয়েছিল হাসপাতালের কেবিনে। দাদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো যেবার, অনি তখন কলেজে। খবর পেল এক টিচার মারফত, কিন্তু সে তখনও একা রাস্তায় চলতে জানে না। নূপুর নিজেও খুব চেনে তা নয়, তবুও সেদিন অনিকে কেমন আগলে নিয়ে ছুটে গেল হাসপাতালে। খুঁজে খুঁজে কেবিন বের করে নিল। তারপর দাদির সামনে বসে দুজার কথায় আলাপ জমিয়ে ঘন্টা খানিকে ঘনিষ্ঠ হয়ে গেল দাদির। এরপর আর সামনাসামনি দেখা না হলেও অনি এ বাড়ি এলেই তাদের গল্প জমে মুঠোফোনে। আজ আর গল্প খুব জমে ওঠার আগেই নূপুর বিদায় নিল ফোন কল থেকে। দাদি হঠাৎ বলে বসলেন, নূপুরকে নিয়ে আয়, কাল সারা দিন একসঙ্গে থাকুম। অনিরও মন বলছিল একটা কলেজ বাদ দিয়ে বাড়িতে কাটাবে। নূপুর সঙ্গে থাকলে বেশ হয়, তাই সে আবারও ফোন করে নূপুরকে বলল কালকে চলে আয়। নূপুর এই মুহূর্তে ব্যস্ত আছে, পরে জানাবে বলে ফোন রেখে দিল। ভেজা ঘাসের উপর পা ছড়িয়ে বসে আছে রিদওয়ান। গায়ে মাথায় বৃষ্টি, শেষের শীতল হাওয়ার দাপট তার গা কাঁপিয়ে জানা দিচ্ছে বর্ষা এসেছে, বরণ করো বাহু ফেলে। সেও বরণ করার নিমিত্তে যেন বসে আছে এই রাত দুপুরে। ফোনে নেটওয়ার্ক এই পাহাড়ের গায়ে বড্ড দুর্বল, তবু একটু একটু যা আছে তাতে দু একটা ছবি স্পষ্ট। আজ বিকেলে রিমন কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছে তাকে। সারা সন্ধ্যা বৃষ্টি, লোডশেডিং আর দুর্বল নেটওয়ার্ক তাক ইচ্ছে মতো জ্বালিয়ে সবে দুটো ছবি ডাউনলোড হলো। ছবি দুটো যেন তার কলিজা বরফকারী হয়ে স্পষ্ট হয়েছে। এক ধ্যানে বসে সে ভাবছে সে কি খুশি হবে নাকি দুঃখ পাবে। শিবলি ভাই আর রূপা, রিমনের প্রেমিকার কাজিন রূপা। তবে এত নাটক কেন করছে শিবলি ভাই? কিসের দায়? নাকি অন্য কোনো কারণ? যাই হোক, রিদওয়ানের আজ চাঁদ রাত, সে তো সেলিব্রেট করবে। কিভাবে করবে? বৃষ্টি নামুক, বৃষ্টি বিলাস করবে আজ রাতভর। হঠাৎ দুহাত ছড়িয়ে চেঁচিয়ে উঠল রিদওয়ান, হে প্রকৃতি বর্ষণ করো আজ, মন খুলে আমি তোমার তরে তলিয়ে যাব আজ মেঘ মেদুর সেই মেয়েটির নামে। সকাল সকাল ঝড় বৃষ্টি
মাথায় করে বাড়িতে পা রাখলো রিদওয়ান। অফিস টাইমে এখনো অনেকটা বাকি, তবুও সে গোসল ফিরে দ্রুত তৈরি হলো অফিসের জন্য। রান্নাঘরে এখনো নাস্তার আয়োজন হয়নি, তাই নিচে নেমে রিদওয়ান মাকে বলল, ইজি টু রেডি কিছু হবে খাওয়ার জন্য? এত জলদি কেন? কাজ আছে। দাঁড়া বলে রায়না বেগম ফ্রিজ থেকে পিনাট বাটার আর পাউরুটি বিস্কুট এগিয়ে দিলেন। রাতে দুধে জাল করে রেখেছিলেন পুডিংয়ের, কিন্তু মন ভালো না থাকায় বানানো হয়নি। এক গ্লাস দুধও এগিয়ে দিলেন ছেলের দিকে। রিদওয়ান ব্যস্ত হাতে পাউরুটি দুধে ভিজিয়ে খেয়ে নিল। 2 পিস রুটি আর গ্লাসের বাকি দুধটুকু খেয়ে মায়ের কাছে জানতে চাইল আব্বু কোথায়। রায়না অমনোযোগী আর খুব বেশি চিন্তিত থাকায় সময়ের খেয়াল করলেন না। ছোট করে জবাব দিলেন, অফিসের জন্য তৈরি হচ্ছেন বোধহয়। রিদওয়ান এবার বাবা মায়ের ঘরের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে নক করলো বার দুয়েক, কিন্তু কোনো সাড়া পেল না। বাধ্য হয়েই ভেজানো দরজা খুলে ভেতরে ঢুকলো। বাসার সাহেব ঘুমিয়ে আছেন বা কাত হয়ে, তাই দরজা থেকে মুখটা স্পষ্ট চোখে পড়ছে। ঘুম এখনো গভীর বুঝতে পেরে সে আর ডাকলো না বাবাকে। বাবার ঘর থেকে বেরিয়ে দোতলায় নিজের ঘরে ঢুকে অফিসের ফাইলপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রিদওয়ান চলে যাবার প্রায় ঘন্টা খানিক পর রিমন এলো নাস্তার জন্য। তখন রায়না বেগম খেয়াল করলেন বড় ছেলের অফিসে যাওয়ার ব্যাপারটা। তারপর আবার মনে হলো রিদওয়ান তো সবসময় বাবা আর ভাইয়ের 1 ঘন্টা আগেই উপস্থিত হয় অফিসে, তাদের চেয়েও নিচু পদে আছে বলে। কথাটা ভাবতেই ভেতর থেকে প্রলম্বিত শ্বাস বেরিয়ে এলো তার। রিমন লক্ষ্য করলো মায়ের উদাসীনতা। কি হয়েছে আম্মু? কিছু না তো, পরোটা বানাইছি, পাউরুটি খেয়ে যেতে পারবি না? তুমি বসো তো এখানে, তোমাকে চিঠি তো লাগছে। রিমন মায়ের হাত ধরে বসিয়ে দিল নিজের পাশের চেয়ারটাতে। তুই তো নিজের জন্য একজনকে পছন্দ করেছিস, তা কি তোর বাবা জানে? হঠাৎ এই কথা? বল না, তোর বাবা কি জানে? মেনে নিয়েছিস সব? আম্মু, আব্বু, তুমি আমাদের ভাই বোনদের সব খবর জানো বলে কি আব্বুও জানবে নাকি? আব্বু কেমন তা তো জানো না। নাজনীনের কথা এখনই বলা যাবে না। তুমি কি এ নিয়ে চিন্তিত? রায়না বেগম জানেন তার 3 সন্তানের মধ্যে একমাত্র রিদওয়ানটাই উদাসীন জগৎ সংসারের হিসেব নিকেশে, কিন্তু মনের জগতে সেই সবচেয়ে সৎ আর ধনী। রিমন কিংবা বৃষ্টি কখনোই বৈশ্বিক ব্যাপারগুলোতে এক চুল ছাড় দেওয়ার মানুষ নয়, আবার মনের দিক থেকেও তাদের একই নীতি। কিন্তু রিদওয়ানটা বড্ড বেশি সৎ। মনের খোরাকের জন্য সে কখনোই না বাবার সাথে যুদ্ধ ঘোষণা করবে, আর না বৈষয়িক কোনো ব্যাপারে মনোযোগী হয়ে নিজেকে এগিয়ে নেবে। রায়না বেগম জবাব দেন না রিমনের কথার। রিমন আর কিছু জানতে না চেয়ে নাস্তা শেষ করে। অফিসে যেতে এখনো অনেক দেরি, তবু তাড়াতাড়ি বের হচ্ছে আজ এক বন্ধুর সাথে দেখা করার কথা। সন্ন্যাসী বাবুর জন্য শেষ একটা উপহার আজই করবে সে, তারপর আর কোনো হেল্প সে করবে না, যার দায় সে উঠালে অন্যরা ঠিকঠাক আগাতে পারে না। সে তো রিদওয়ানকে কালই টাটকা ভিডিও পাঠিয়েছিল, কই এখন অব্দি নো রেসপন্স। এমন নির্লিপ্ত মানুষের উপকার করে মজা নেই। রিমনও নাস্তা শেষে বেরিয়ে পড়ল। এত সকালে 2 ছেলে কোথায় গেল মা রায়না নিজ ভাবনাই তা খেয়াল করল না। তিনি এখনো রাতের সেই ঝগড়ার রেশ কাটিয়ে উঠতে পারছেন না। সংসার জীবনের 30 বছরে কাল প্রথম তিনি স্বামীর মুখে মুখে তর্ক করেছেন, করতে বাধ্য হয়েছেন। চমৎকার এক সকাল হবে আজ, এমন ভেবে ভেবে রাতের ঘুম হারাম করেছিল নূপুর। কিন্তু এ কি হলো? ঘুম ভাঙতে বৃষ্টি। সকাল সকাল বৃষ্টি মানে দিনটা কাটবে বিশ্রী। স্বগতোক্তির মতো করে বলল সে। বিছানা ছেড়ে বাথরুমে ঢুকতে গিয়ে টের পেল দরজা বন্ধ। বাবা ছোট মায়ের বাথরুম রুমের ভেতরে। বাথরুম শুধু 2 ভাই বোন আর ছোটা কাজের বুয়া আর মেহমান এলে ব্যবহার করে। প্রয়োজনের সময় তৎক্ষণাৎ বাথরুমে ঢুকতে না পারার মতো যন্ত্রণা বোধ হয় বিশেষ দিনগুলোতেও হয় না। দুপুরের মনে হয় বাথরুমে নিশ্চয়ই বুয়াই হবে। তোতন তো এখন স্কুলে আছে। খালা জলদি বের হন, আমার অবস্থা সিরিয়াস। কাতর কণ্ঠে বার দুয়েক ডাকলো নূপুর। মিনিট 5 পর ঘর ঘর আওয়াজ তুলে কুলকুচির আওয়াজ এলো ভেতর থেকে। সে আওয়াজ শুনেই নূপুরের তীব্র চাপের কথাও মনে রইল না। সে দরজা থেকে সরে দাঁড়ানোর আগেই বাথরুম থেকে বেরিয়ে এলো জ্যাকি। চাপ কি বেশি পড়েছে তোমার? দাঁত কেলিয়ে বাজে রকম হেসে প্রশ্ন করলো জ্যাকি। তার এই ছোট্ট প্রশ্নটার ধরন শুনেই রাগে গাড়িরি করতে লাগলো নূপুরের। পারতপক্ষে কখনোই কথা বলে না সে জাকিরের সাথে, তাই এখনো চুপচাপ চলে যাচ্ছিল। কিন্তু না, অসভ্য বেজাত লোকটা তার স্বভাব থেকে বেরিয়ে চলার মানুষ না। পুনরায় বলে উঠল, আরে যাও কই, তোমার না চাপ পড়েছে বললা? যাও যাও,
খালি হয়ে আসো, নইলে আবার ঘরেই না। মুখ সামলে কথা বলবেন জাকির ভাই। সবাই আপনার ঘরের বউ না, তাই মুখ খোলার আগে ভেবে নেবেন কি বলতেছেন।